হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশান বেশ ভালোই চলছে। আজকে আমরা জিকে 4 নম্বর মক টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগে জিকে 3 নম্বর মক টেস্ট নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে তোমাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটি দেখার পরেই 3 নম্বর মক টেস্টটি তোমরা অবশ্যই দেখে আসবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমাদের পাশে থাকতে। ওকে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তার আগে বলি, এর আগে মক টেস্ট 3তে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো কোয়েশ্চেনটি কী ছিল, নিম্নোক্ত কোন নৃত্যটি গোয়ায় পরিবেশিত হয়? তো অপশান এ আছে দেখো ঝুমার, অপশান বি চেরাও, অপশান সি কর্মনাশ, অপশান ডি ফুগদি। তো কোয়েশ্চেনটা কী আছে এখানে, নিম্নোক্ত কোন নৃত্যটি গোয়ায় পরিবেশিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি? ফুগদি। ফুগদি হবে সঠিক উত্তর। ওকে, গোয়ায় ফুগদি নৃত্যটি পরিবেশিত হয়। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। এটা আমাদের হোমওয়ার্ক ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2001 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছিলেন? ওকে, তো অপশান এ আছে দেখো সোনাল মানসিং, অপশান বি মৃণালিনী সারাভাই, অপশান সি আলারমেল ভ্যালি, অপশান ডি বিক্রম সারাভাই। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আলারমেল ভ্যালি 2001 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছিলেন। ওকে, চলো একটু তোমাদেরকে এক্সট্রা ডিটেলসে জানাই। যেমন এখানে আছে বিক্রম সারাভাই। অপশান ডিতে দেখো বিক্রম সারাভাই আছেন, ইনি কিন্তু কোনো নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন না। ওকে, তিনি ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন। বোঝা গেল? তাহলে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। তারপরে দেখো, আলারমেল ভ্যালি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতনাট্যম নৃত্য কোথাকার? ভারতনাট্যম নৃত্য সাধারণত তোমার তামিলনাড়ু। ভারতনাট্যম সাধারণত তামিলনাড়ুর একটি নৃত্য। তামিলনাড়ু। ওকে, তার পাশাপাশি আরেকটু এক্সট্রা ডিটেলসে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন আছে নিম্নোক্ত কোন স্ট্রোকটি সাঁতারে ব্যবহার হয়? অপশান এ দেখো, অপশান এ শার্ক, অপশান বি বাটারফ্লাই, অপশান সি লায়ন, অপশান ডি ডগ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাটারফ্লাই স্ট্রোকটি সাঁতারের সঙ্গে ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন তোমার, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি। বোঝা গেল? কিন্তু আমরা তো জায়গাটা জানি না। তো এখানে কি আছে, 1919 সালে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় অবস্থিত, মানে জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? বোঝা গেল? এখানে অপশান এ দেখো, অপশান এ হরিয়ানা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পাঞ্জাব। পাঞ্জাবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবে অবস্থিত। এই পাঞ্জাবকে কি বলা হয়? পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ বা পঞ্চ নদীর দেশ। বোঝা গেল? পাঞ্জাবকে কি বলা হয়? পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদীর দেশ। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে তোমার, জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার, তিনি ছিলেন একজন ইংরেজ সেনাপতি। বোঝা গেল? জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার, ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। নেক্সট দেখো, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের নৃশংসতার পর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। কোশ্চেন আসতেই পারে, না আসার কিছু নেই, যেহেতু আমরা তোমাদেরকে যে কোশ্চেনগুলো করাই বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে, নিম্নোক্ত কোন সংস্থাটি 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল?
নিম্নোক্ত কোন সংস্থাটি 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ দেখো থিওসফিক্যাল সমাজ, অপশান বি প্রার্থনা সমাজ, অপশান সি ইয়ং বেঙ্গল মুভমেন্ট, অপশান ডি রামকৃষ্ণ মিশন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রার্থনা সমাজ 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিল কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন আত্মরঙ্গ পাণ্ডুরঙ্গ। বোঝা গেল? তো এখানে নেক্সট তোমাদেরকে কি ডিটেলসে দেওয়া আছে দেখো। নেক্সট আছে 1897 সালে 1 মে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ছাত্র স্বামী বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? তো স্বামী বিবেকানন্দের কথাটি যেহেতু এখানে উল্লেখ হয়েছে, তার পাশাপাশি তোমাদেরকে বলি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করে। হ্যাঁ, তো এই দিনটায় আমাদের কি হয়? যুব দিবস পালন করা হয়। যুব দিবস পালন করা হয়। বোঝা গেল? এই দিনটায় যুব দিবস পালন করা হয়। 12ই জানুয়ারি এই দিনটায় আমরা যুব দিবস পালন করে থাকি। চলো নেক্সট ডিটেলসে কি আছে দেখা যাক। নেক্সট ডিটেলসে আছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এই যে ইয়ং বেঙ্গল মুভমেন্ট তোমরা অপশান সিতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ও তার ছাত্ররা এই দলটি প্রতিষ্ঠাতা করেছিল। আমরা যদি ইতিহাস যদি পড়ে থাকি, অবশ্যই আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিকে আমরা জেনে থাকবো, কারণ তিনি খুবই স্বল্প বয়সে তিনি শিক্ষক হয়েছিলেন, খুবই অল্প বয়সে তিনি শিক্ষক হয়েছিলেন এবং তার ছাত্রদের কাছে সে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এবং পরবর্তীতে সে ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামক একটি সংস্থা বা একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন। বোঝা গেল? নেক্সট দেখো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আত্মরাম পাণ্ডুরঙ্গ। তোমাদেরকে প্রথমেই বলেছি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে 5 নম্বর কোশ্চেন। 2015 সালে পরিকল্পনা কমিশন প্রতিস্থাপিত হয় ড্যাশ নামে। মানে পরিকল্পনা কমিশন প্রতিস্থাপিত হয় ড্যাশ নামে, মানে পরিকল্পনা কমিশনের নামটি পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে তোমাকে এটা জানতে চেয়েছে তোমার কাছে থেকে। বোঝা গেল? তো 2015 সালে পরিকল্পনা কমিশন প্রতিস্থাপিত হয় ড্যাশ নামে। অপশান এ দেখো, অপশান এতে আছে নীতি আয়োগ, অপশান বি মুদ্রানীতি কমিটি, অপশান সি ভারতের প্রতিযোগিতা কমিশন, অপশান ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নীতি আয়োগ। তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে নীতি আয়োগের পুরো নাম কি? তো নীতি আয়োগের পুরো নাম হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং इंडिया आयोग, नेशनल इंस्टीट्यूशन फॉर ट्रांसफॉर्मिंग इंडिया आयोग, इंडिया आयोग। ओके, तो नीति आयोगের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া आयोग, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া आयोग। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনের আগে এখানে একটা ডিটেলস আছে। ডিটেলসে কি বলেছে যে পরিকল্পনা কমিশনের পরবর্তী নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। এখানে তোমার শুধু সালটা উল্লেখ করা ছিল, কিন্তু এখানে দেখো যে এক্স্যাক্ট ডেট, যে কোন মাসে কত তারিখে হয়েছিল সেটা এখানে উল্লেখ করা হয়েছে। বোঝা গেল? নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন। বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ ছিলেন ড্যাশ। এখানে নরম্যানটা ডবল হয়ে গেছে, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক আছে। তো নরম্যান বোরলগ ছিলেন ড্যাশ, মানে কোন দেশের বাসিন্দা সেটা জানতে চেয়েছে। অপশান এ দেখো আফ্রিকা, অপশান বি ভারতীয়, অপশান সি আমেরিকান, অপশান ডি চীনা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার অপশান সি আমেরিকার বাসিন্দা ছিলেন। আমেরিকার কোথাকার? আমেরিকার মেক্সিকো। বোঝা গেল? তো নরম্যান বোরলগ ছিলেন আমেরিকান বাসিন্দা। দেখো বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। নরম্যান বোরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে।
ওকে, চলো নেক্সট দেখো, সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল মেক্সিকোতে। সবুজ বিপ্লবের প্রথম সূচনা হয়েছিল কোথায়? মেক্সিকোতে। বোঝা গেল? সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল মেক্সিকোতে। তোমাদের যদি কোশ্চেন আসে সবুজ বিপ্লবের সূচনা কোথায় হয়েছিল এবং ধ্বংস কোথায় হয়েছিল, তো উত্তর অবশ্যই মেক্সিকো হবে। কেননা নরম্যান বোরলগ এমন একজন ব্যক্তি, তিনি মেক্সিকোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মেক্সিকোতেই মারা যান। সেই কারণে তোমাদেরকে কোশ্চেনটা করা হয়ে থাকে যে সবুজ বিপ্লবের জন্ম কোথায় হয় এবং মৃত্যু কোথায় হয়। বোঝা গেল? চলো আর তার পাশাপাশি তোমাদেরকে বলি, ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। ওকে, এম.এস. স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ও তার পাশাপাশি বলি, হ্যাঁ, এই যে সবুজ বিপ্লবের জন্মস্থল এবং সমাধিস্থল মেক্সিকো, কারণ নরম্যান বোরলগ মেক্সিকোর একজন অধিবাসী ছিলেন এবং তিনি ওখানেই জন্মগ্রহণ করেন এবং ওখানেই মারা যান। সেই কারণে সবুজ বিপ্লবের জন্মস্থান এবং সমাধিস্থল তোমার মেক্সিকোয় বলা হয় সাধারণত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নোক্ত কোনটির অভাবে হাড় দুর্বল এবং দাঁতের ক্ষয় হয়? নিম্নোক্ত কোনটির অভাবে হাড় দুর্বল এবং দাঁতের ক্ষয় হয়? অপশান এ দেখো, অপশান এ ভিটামিন এ, অপশান বি আয়োডিন, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি লোহা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। যারা ক্যালসিয়াম ভেবেছো অবশ্যই সঠিক, ক্যালসিয়ামই হবে। ওকে, হাড়ের দুর্বলতা এবং দাঁত ক্ষয় হয় মূলত ক্যালসিয়ামের অভাবে। তার পাশাপাশি তোমরা জেনে রেখো যে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে সাধারণত তোমার রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, মানে রাতে তারা সেভাবে ঠিকঠাক দেখতে পায় না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? ওকে, অপশান এ দেখো শ্রীলঙ্কাকে, অপশান বি চীনকে, অপশান সি কাশ্মীরকে, অপশান ডি ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে কি বলা হয়? পৃথিবীর ফলের ঝুড়ি। ওকে, আর যদি বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি, তখন আমরা বলবো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। ওকে, অন্ধ্রপ্রদেশকে বলবো আমরা এশিয়ার ডিমের ঝুড়ি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। আচ্ছা, তার পাশাপাশি তোমাদেরকে বলি যে কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরকে কি বলা হয়? কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। বর্তমান চীন বিশ্বে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ। বিশ্বে সবথেকে বেশি পরিমাণে ধান উৎপাদন হয় কোথায়? চীনে। ওকে, 9 নম্বর কোশ্চেন, অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? অপশান এ দেখো 976, অপশান বি 756, অপশান সি 746, অপশান ডি 646। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 746 ওয়াট। ওকে, অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? 746 ওয়াটের সমান। নেক্সট কোশ্চেন দেখো, বৃহৎ সংহিতা কে রচনা করেন? অপশান এ পানিনি, অপশান বি বরাহমিহির, অপশান সি কালিদাস, অপশান ডি বাণভট্ট। তো বৃহৎ সংহিতা কে রচনা করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বরাহমিহির ইজ দ্য রাইট অ্যান্সার। বৃহৎ সংহিতা রচনা করেছিলেন বরাহমিহির। ওকে, তার পাশাপাশি তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে থাকি, এই যে পানিনি, অপশান এতে দেখো, অপশান এতে আছে পানিনি। ওকে, এই পানিনি অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন। কে? অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পানিনি। ওকে, আর বাণভট্ট কি রচনা করেছিল? বাণভট্ট রচনা করেছিল হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। কালিদাস যেমন তোমার শকুন্তলম, আরও সব নানান রকমের কবিতা বলো, উপন্যাস বলো তিনি লিখেছিলেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক।
আচ্ছা, তার পাশাপাশি তোমাদেরকে বলে থাকি আমাদের প্রতিনিয়ত সোমবার ও বৃহস্পতিবার জিকে ক্লাস দেওয়া হয়ে থাকে মূলত তোমার 7টার সময়, যেটি মূলত আমি সবসময় নিয়ে থাকি। ওকে, আর তার পাশাপাশি তোমাদের মঙ্গলবার শুক্রবার তোমরা এই দুটো দিন পেয়ে যাচ্ছ ম্যাথ, বুধবার শনিবার এই দুটো দিন তোমরা পেয়ে যাচ্ছ জিআই বা রিজনিং, যেগুলো তোমাদের অন্যান্য স্যারেরা নিয়ে থাকে। প্রতিনিয়ত তোমরা সকাল 7টার সময় এই ক্লাসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমরা যদি আমাদের এই ম্যাথের যে পিডিএফ, রিজনিংয়ের পিডিএফ বলো, জিকের পিডিএফগুলো, এগুলো যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। SLH স্মার্ট লার্নিং হোম অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং তোমরা যদি 20টি লাইক করো তবেই তোমাদেরকে পিডিএফটি ফ্রিতে দেওয়া হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদেরকে এনি টাইম প্রতিনিয়ত 24 ঘন্টা তোমাদেরকে সাহায্য করতে আমরা রাজি আছি। ওকে, চলো বেশি কথা না বলে নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ দেখো, অপশান এ আছে বেঙ্গালুরু, অপশান বি চেন্নাই, অপশান সি কলকাতা, অপশান ডি মুম্বাই। ওকে, তো ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? না, ইসরোর সদর দপ্তর হচ্ছে তোমার বেঙ্গালুরুতে অবস্থিত। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার পাশাপাশি তোমাদেরকে বলি 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছে। বোঝা গেল? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছে 1911 সালে। আর আমাদের ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আমরা সাধারণত শর্ট ফর্মে বলে থাকি ইসরো। এই ইসরো গঠন হয় কবে? এই ইসরো গঠন হয়েছে 1969 সালে। 1969 সালে। বোঝা গেল? ইসরো গঠন হয়েছিল 1969 সালে। এই সময় আরও একটি ঘটনা ঘটেছিল। এই সময় 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। জাতীয়করণ হয়েছিল। ওকে, এই সময় 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। চলো নেক্সট কি আছে দেখা যাক। ইসরো এর বর্তমান এখানে দেওয়া, হ্যাঁ, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে আছে? ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ, যিনি বর্তমানে প্রেজেন্ট রয়েছেন। আর যদি বলা হয় ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, তোমাদেরকে একটু আগেই বলেছি, একটু আগেই একটি কোশ্চেনে তোমাদেরকে বলা হয়েছে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? বিক্রম সারাভাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ দেখো হিমাচল প্রদেশ, অপশান বি সিকিম, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি মেঘালয়। অপশান ডি মেঘালয়। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ সিকিমে অবস্থিত। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহারের জন্য, সার্কিট ব্যবহার হয় কোন প্রজন্মের কম্পিউটারে? মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয় কোন প্রজন্মের কম্পিউটারে? অপশান এ দেখো প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয়। মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম হলো কি? ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম হলো কি? অপশান এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান ডি ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তার পাশাপাশি তোমাদেরকে একটু বলি রিজার্ভ ব্যাংক, হ্যাঁ, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়। যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার মূলধন ছিল 5 কোটি টাকা, যেটা সরকারের খাতায় জমা করতে হয়। আমি যদি সাপোজ ধরো একটি ব্যাংক ওপেনিং করব ভাবি, কমসে কম কিছু একটা অ্যামাউন্ট
মানে সরকারের নিয়ম অনুসারে কিছু একটা অ্যামাউন্ট যেটা সরকারকে তোমাকে জমা দিয়ে রাখতে হবে মূলধন হিসাবে, তবেই তুমি একটা ব্যাংক খুলতে পারবে। বোঝা গেল? তো আরবিআই যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সরকারের খাতায় সে 5 কোটি টাকা মূলধন হিসাবে জমা করেছিল। আর আরবিআই জাতীয়করণ করা হয় 1949 সালে। 1949 সালে আরবিআই জাতীয়করণ জাতীয়করণ হয়েছিল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়? অপশান এ দেখো, অপশান এ রেডন, অপশান বি হিলিয়াম, অপশান সি আর্গন, অপশান ডি জেনন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রেডন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন। রেডন গ্যাস তোমার ক্যান্সার চিকিৎসাকে ক্যান্সার চিকিৎসার জন্য রেডন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক অলিম্পিকের জনক কে? আধুনিক অলিম্পিকের জনক কে? বোঝা গেল? তো এখানে দেখো অপশান এ রবার্ট ডোভার, অপশান বি পুর্মা ব্যানার্জি, অপশান সি পিয়েরে কুবারটিন, অপশান ডি থিওডোসিয়াস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পিয়েরে কুবারটিন। ওকে, পিয়েরে কুবারটিন তোমার আধুনিক অলিম্পিকের জনক হিসাবে খ্যাত। আধুনিক অলিম্পিকের জনক হিসাবে খ্যাত কে? পিয়েরে কুবারটিন। তার পাশাপাশি তোমাদেরকে একটু এক্সট্রা ডিটেলসে বলি, অপশান বিতে দেখো পুর্মা ব্যানার্জি আছে। সে পুর্মা ব্যানার্জি কে ছিলেন? পুর্মা ব্যানার্জি ছিলেন ভারতীয় একজন স্প্রিন্টার, যিনি 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের 100 মিটার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বোঝা গেল? তোমাদেরকে তার পাশাপাশি একটু বলি, যেমন বৌদ্ধ সম্মেলন নিয়ে একটু চতুর্থ বৌদ্ধ সম্মেলন নিয়ে একটু ডিসকাস নিয়ে মানে একটু সমস্যা আছে। কোথাও কোথাও আছে কাশ্মীর, কোথাও কোথাও কি আছে কাশ্মীর, আবার মতান্তরে কি আছে জলন্ধর। বোঝা গেল? কাশ্মীরও আছে, জলন্ধরও আছে। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের কথা বলছি কিন্তু আমি, হ্যাঁ। তো এখানেও কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এই পূর্বা ব্যানার্জি 1920 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি স্প্রিন্টার ছিলেন। কিছু কিছু জায়গায় আছে 400 মিটার, কিছু জায়গায় আছে 400 মিটার, আর গুগলে দেখাচ্ছে 100 মিটার। বোঝা গেল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 100 মিটার। যদি কোনো এভিডেন্স তোমরা দৃঢ় বা শক্ত কোনো এভিডেন্স পেয়ে থাকো যে 400 মিটার হবে, তাহলে অবশ্যই বলবো তোমরা 400 মিটার করবে। কেমন? কিছু কিছু বিষয় যেমন মতান্তরে থাকতেই পারে, এ নিয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে পূর্মা ব্যানার্জি ছিলেন ভারতীয় প্রথম অলিম্পিয়ান, যিনি বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে অনুষ্ঠিত 1920 সালে যে অলিম্পিকটি হয়েছিল সেখানে তিনি কি করেছিলেন না, সেখানে তিনি ভারতীয় দলের পতাকা বহন করেছিলেন। বোঝা গেল? ভারতীয় দলের পতাকা বহন করেছিলেন। আচ্ছা, পতাকা থেকে মনে পড়লো যে আমাদের যে ভারতীয় যে পতাকার নকশাটি তৈরি করেছিলেন কে? জানা আছে? বলি তাহলে। এই যে আমাদের ভারতের যে জাতীয় পতাকা, এই পতাকাটি নকশা করেছিলেন পেঙ্গালিয়া ভেঙ্কাইয়া নাইডু। পেঙ্গালিয়া ভেঙ্কাইয়া নাইডু। পেঙ্গালিয়া ভেঙ্কাইয়া নাইডু। সরি, ওকে। তো পেঙ্গালিয়া ভেঙ্কাইয়া নাইডু আমাদের ভারতীয় পতাকার নকশা করেছিলেন। যদি কোশ্চেনে আসে দৈর্ঘ্য কত, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি চাই, তোমাদের দেখালো কোশ্চেনে আসলো জাতীয় পতাকার দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত যদি বলে, অপশান হয়ে যাবে 3:2। বোঝা গেল? এই পেঙ্গালিয়া ভেঙ্কাইয়া নাইডুর বাড়ি কোথায়? তার বাড়ি ছিল অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে 17 নম্বর কোশ্চেন, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ দেখো, অপশান এ আছে ভিটামিন এ, অপশান বি ভিটামিন কে, অপশান সি কি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ই। তো বন্ধ্যাত্ব রোগটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন ই এর অভাবে সাধারণত বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। বোঝা গেল?
একটু এক্সট্রা তোমাদেরকে ডিটেলসে বলি, এক্সট্রা ডিটেলসে যেমন ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন এর অভাবে সাধারণত তোমার রাতকানা, একটু আগেই বললাম রাতকানা। আর ভিটামিন সি এর অভাবে কি হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি, ভিটামিন সি এর অভাবে স্কারভি। মূলত তোমার দাঁতের রোগগুলো ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন সি আমরা কিসে পাবো, ভিটামিন সি সাধারণত আমরা কাঁচা লঙ্কায় সবথেকে বেশি পরিমাণে পেয়ে থাকি এবং লেবুর রসে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, মিনামাটা ব্যাধির জন্য কোন মৌলটি দায়ী? অপশান এ দেখো, অপশান এ পারদ, অপশান বি সালফার, অপশান সি ফসফরাস, অপশান ডি কার্বন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন এ, ভিটামিন বলছি, পারদের অভাবে মিনামাটা রোগটি হয়ে থাকে। বোঝা গেল? চলো নেক্সট, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ দেখো, অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। তো স্বাধীন ভারতের শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। এখানে শেষ বলা হয়েছে, শেষের পাশাপাশি তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন, বোঝা গেল? তার পাশাপাশি তোমাদেরকে একটু এক্সট্রা ডিটেলসে বলি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমরা যে ভারতীয় সংবিধান যে আমরা মেনে চলি, সে সংবিধান গঠন হওয়ার পূর্বে কিন্তু অনেকগুলো কমিটি গঠন হয়েছিল। স্টিয়ারিং কমিটি বলো, খসড়া কমিটি বলো, নানান রকমের গণপরিষদ, নানান রকমের কমিটি গঠন হয়েছিল। বোঝা গেল? তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতীয় সংবিধানের সঙ্গে জড়িত যে স্টিয়ারিং কমিটি, সেই স্টিয়ারিং কমিটির সভাপতি। বোঝা গেল? তিনি স্টিয়ারিং কমিটির সভাপতি হওয়ার পাশাপাশি তিনি পতাকা কমিটিরও সভাপতি ছিলেন। পতাকা কমিটির সভাপতি ছিলেন। বোঝা গেল? তাহলে তোমরা দুটো জিনিস মনে রাখবে, স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন কে? স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার পাশাপাশি তিনি পতাকা কমিটির সভাপতি ছিলেন। বোঝা গেল? আর তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। আমাদের শেষ কোশ্চেন আজকের মক টেস্টের 20 নম্বর কোশ্চেন, রামসার সাইট কথাটি সম্পর্কিত কিসের সঙ্গে? রামসার সাইট কথাটি সম্পর্কিত কিসের সঙ্গে? বোঝা গেল? অপশান এ দেখো তৃণভূমি, অপশান বি জলাভূমি, অপশান সি বনভূমি, অপশান ডি উপত্যকা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জলাভূমি। রামসার সাইট কথাটি মূলত তোমার জলাভূমির সঙ্গে সম্পর্কিত। বোঝা গেল? তো আমাদের পশ্চিমবঙ্গে কয়টি মূলত রামসার সাইট আছে বলো তো? আমাদের পশ্চিমবঙ্গে মূলত 2টো রামসার সাইট রয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবন রামসার সাইট। বোঝা গেল? সুন্দরবন রামসার সাইট হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট, যার আয়তনে প্রায় 4220 বর্গ কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, তার পাশাপাশি তোমাদেরকে বলি, তোমাদেরকে প্রতিনিয়ত একটি করে আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি। তো হোমওয়ার্কটি কী আছে? আজকের হোমওয়ার্ক দেখো, হরমোনকে আবিষ্কার করেন। অপশান কোশ্চেন কী আছে? হরমোনকে আবিষ্কার করেন। অপশান এ দেখো, অপশান এ রাদারফোর্ড, অপশান বি ওয়ালদেয়ার, অপশান সি স্টার্লিন, অপশান ডি ক্যাশিমিরি। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবে, কেমন? আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমাদের পাশে থাকবে।